কখনো ঝিরঝির কখনো ঝমঝমিয়ে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়। তো সুখবর নিয়ে আসছে এই বৃষ্টি। আগামী দুদিনেই কলকাতায় বর্ষার আগমন। আমরা বলেছিলাম বর্ষা মঙ্গল থেকেই আমরা সুখবর দিতে পারবো হয়তো। হাওয়া অফিস সেরকমই ইঙ্গিত দিচ্ছিল। আজ সকালে হাওয়া অফিস কি ফোরকাস্ট করছে একবার জানা যাক। বিশ্বজিৎ রয়েছেন আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, পরিবেশ একেবারে অনুকূল, অর্থাৎ দুয়ারে বর্ষা বলা যায়। দক্ষিণবঙ্গে যে কোনো মুহূর্তে বর্ষা ঢুকে পড়তে পারে। বালুরঘাট পর্যন্ত আমরা জানি যে আগেই 29শে মে এসে পৌঁছে গেছে এবং তারপর থেকে সেখানেই থমকে ছিল। ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে, একটি সার্কুলেশন ছিল অর্থাৎ ঘূর্ণাবর্ত দক্ষিণ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, এবং সেটি এই মুহূর্তে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে নিম্নচাপ রূপে। এবং এই নিম্নচাপ কিন্তু আগামী 24 ঘন্টায় আরো একটু শক্তি বাড়াবে। তার ফলে আগামী কাল পর্যন্ত বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। ভারী বৃষ্টি তো কলকাতা সহ সব জেলাতেই হবে, এক নাগাড়ে বৃষ্টি হবে এবং তার মাঝেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি সব জেলাতেই সতর্কতা থাকছে। এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে আজ এবং আগামী কালের মধ্যে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। অর্থাৎ এই দুদিন বেশ ভালো বৃষ্টি হবে এবং এর মধ্যেই বর্ষা ঢুকে পড়বে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী অক্ষরেখা সেটি সরে ক্রমশ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আসতে পারে এমন পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের রয়েছে এবং পরিবেশও অনুকূল তৈরি হয়েছে। তবে এই বর্ষাতেই অর্থাৎ বৃষ্টিতেই রাতের তাপমাত্রা কলকাতায় কিছুটা কমেছে এবং এই যে একটা সাময়িক স্বস্তি সেটা থাকবে, কিন্তু বাতাসে জলীয় বাষ্প প্রচুর রয়েছে। তাই বৃষ্টি যখন হবে না তখন কিন্তু একটু অস্বস্তি হবে। দক্ষিণে কিছুটা স্বস্তির খবর হলেও উত্তরে কি স্বস্তি থাকবে নাকি উত্তরে দুর্যোগের খবর রয়েছে? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। পার্থপ্রতিম, তোমাকে জানিয়ে রাখি যে দক্ষিণের পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে বেশ কিছু জেলা, বিশেষ করে পাহাড়ি এলাকায়। দার্জিলিং, কালিম্পংয়ের উঁচু পর্বতচূড়ায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে এবং আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং কার্শিয়াংয়ে কিন্তু সকালের দিকে হালকা বৃষ্টিও হয় এবং দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে। শুধু পাহাড় নয়, সমতল জেলাগুলিতেও আলিপুরদুয়ারে ইতিমধ্যেই কিন্তু বৃষ্টি চলছে। অন্যদিকে গঙ্গারামপুর, বালুরঘাট সেখানেও কিন্তু ভোরের দিকে বৃষ্টি হচ্ছে গঙ্গারামপুরে। সমতল অন্য জেলাগুলোতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ডুয়ার্স এবং কোচবিহার সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পর বিকেলের সন্ধ্যের দিকে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে সমতল শিলিগুড়ি এবং ডুয়ার্স এইসব এলাকাতে এবং আলিপুরদুয়ারে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। স্বাভাবিকভাবে গোটা উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টিতে এরকম ভিজেছিল, কিন্তু আবারও নতুন করে বৃষ্টি মানে বর্ষার বৃষ্টি কিন্তু চলে এলো উত্তরেও। এবং পার্থপ্রতিম, এই বৃষ্টিতে সবচেয়ে মুশকিল হবে কৃষকদের। ফসলের ক্ষতি হবে না তো, টেনশন তাদের থাকবেই। তো দক্ষিণের কথা যদি বলি তাহলে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের একটা অংশের কৃষকরা তারা এমনি বেশ টেনশনে পড়ে রয়েছেন, কারণ বিঘার পর বিঘা চাষের জমি জলে এবং সেই জল একটি ডেয়ারি ফ্যাক্টরি থেকে আসা জল। এই রাসায়নিকে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। চাষের জমিতে জল পচে যাচ্ছে পটল, উচ্ছে, ঝিঙে। উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, এখানকার ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সদরপুরে বিঘার পর বিঘা 3 ফসলি চাষের জমি। পাশেই বেসরকারি ডেয়ারি কারখানা। দুধ থেকে খাদ্যদ্রব্য তৈরির বিভিন্ন রাসায়নিক ব্যবহার করা হয়। সেই রাসায়নিক মেশা জল কারখানার পাইপ দিয়ে ড্রেনে পড়ে, তারপর ড্রেন উপচে চাষের জমিতে। অভিযোগ, এর জেরে প্রায় 300 বিঘা চাষের জমি ক্ষতি হয়েছে। জমিতেই ফসল পচে যাচ্ছে। জল ছেড়ে আমাদের চাষের প্রচুর ক্ষতি করে দিয়েছে। মানে আমাদের যে মেন পটল চাষ আমরা এই করেই খাই, আমরা চাষ ছাড়া আমাদের অন্য কিছু নেই। আর সেখানে আমাদের বর্ষার এখনো প্রচুর সময় আছে, আরো 2-3 মাস আমরা ফল তুলতে পারতাম, মানে পটল তুলতে পারতাম। সেই জায়গাটা নষ্ট করে দিয়েছে। ম্যানেজমেন্টের কর্তৃপক্ষ বললো যে আমরা এর জন্য কি করবো। আমি আপনার ফ্যাক্টরি থেকে জল যাচ্ছে, বলছে না। আমি বলছি না, তাহলে এই ফুটেজগুলো দেখেন, আপনার জল যাচ্ছে কিনা দেখেন। তা বললো আমরা এই বিষয়ে আমি তাহলে কী করতে হবে, বলে আমি আমাদের ক্ষতিপূরণ দেন। আমার যারা কৃষক ক্ষতি হয়েছে বলছে ক্ষতিপূরণ দিতে পারবো না, আমরা এটা চেষ্টা করে দেখবো আটকানো যায়।
আমাদের মেন রোড থেকে যেটা কোম্পানি যেতে যে দুপাশে ট্রেনটা আছে সেই ট্রেনটা পুরোপুরি জাম আছে, সেটা পার্শ্ববর্তী মানুষের জন্যই জামটা হয়েছে, সেটা আগে ক্লিয়ার করবে এবং যে জায়গাটা দিয়ে জলটা চাষের ক্ষেত্রে জমিতে গেছে সেই জায়গাটা আপাতত বন্ধ করে দেবে। উত্তর 24 পরগনা থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। বাঁকুড়া জয়পুরের জঙ্গলের যে হাইওয়ে, সেই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় লেখা থাকে যে আস্তে চালান, তা না হলে বিপদ হতে পারে। এখান থেকে বন্য প্রাণীরা যাতায়াত করে, কিন্তু তার মধ্যেও অঘটন ঘটেই যায়। দুটি হরিণ গাড়ির ধাক্কায় তারা জখম হয়ে পড়েছিল। সেই দুটি হরিণকে সুস্থ করে ধীরে ধীরে তাদেরকে এবার ছেড়ে দেওয়া হলো জঙ্গলে। প্রায় 3 মাস ধরে তাদের চিকিৎসা চলে, 60টি সেলাই হয়। অপারেশনের পর এবার ওই হরিণ দুটি সুস্থ হওয়ার পর জয়পুরের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় হরিণ দুটিকে। এটা একটা হরিণ মেজর ইনজুরি হয়েছিল, ওটাকে ভেটেরিনারি ডাক্তার সার্জারি করলো 2-2.5 মাস এখানে রাখে। আজকে খুব সুস্থ হয়ে গেল। সেইভাবে আজকে আবার সেম জয়পুর জঙ্গলে আমরা রিলিজ করে দিলাম। লেফট সাইডের লেগের কাছে প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ওগুলো সেলাই টেলাই করতে হয়, সেলাই টেলাই দিতে হয়। দেওয়ার পরে প্রায় 3 মাস ধরে চিকিৎসা চলে এবং আমাদের ট্রিটমেন্টের যতটুকু যা প্রয়োজন আমরা ততটুকুই করেছি। ওই অবস্থায় 4জন ডাক্তার মিলে আমরা কাজ করেছি। সার্টিফিকেট দিয়েছে, এরপর রেজা সাহেবকে বললাম যে এইভাবে ছেড়ে দেওয়া চলবে। এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যান্ত্রিক ত্রুটি। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল AI-180 বিমান। বিমানের বাঁ দিকের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। অনুপ, কি জানা যাচ্ছে? তো আবারও এয়ার ইন্ডিয়ার বিমানের যান্ত্রিক ত্রুটি এবং বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা, এমনটাই বলা চলে। কারণ এই বিমানটি একেবারে AI-180 সান ফ্রান্সিসকো বিমানটি কিন্তু একেবারে রওনা দিয়েছিল ভায়া কলকাতা হয়ে কিন্তু মুম্বাইয়ের উদ্দেশ্যে এই বিমানটি রওনা দেওয়ার কথা ছিল। এবং বিমানের 211 জন যেমন যাত্রী ছিল, তার পাশাপাশি 15 জন কেবিন ক্রু ছিল। বিমান যখন একেবারে কলকাতায় অবতরণ করে সেই সময় কিন্তু একেবারে পাইলট এটিসিকে গোটা বিষয়টি জানায় বাঁ দিকের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি রয়েছে, গোলযোগ রয়েছে। এরপরেই তড়িঘড়ি একেবারে এটিসির পক্ষ থেকে বিমানটিকে নির্দিষ্ট বে নাম্বারে নিয়ে যাওয়া হয়, যাত্রীদেরকে নিরাপত্তার সঙ্গে নামানো হয় এবং এয়ারপোর্ট অথরিটি থেকে শুরু করে সিআইএসএফ আধিকারিক, অন্যদিকে ইঞ্জিনিয়ার, তারা কিন্তু একেবারে ঘটনাস্থলে পৌঁছয় এবং দেখা যায় বিমানের বাঁদিকের ইঞ্জিন সেটাই কিন্তু যান্ত্রিক গোলযোগ রয়েছে। তারপরেই যাত্রীদেরকে নামানো হয়। বিমানটি এই মুহূর্তে এখনো পর্যন্ত 12:45 নামলেও মেরামতির কিন্তু যেমন কাজ চালানো হচ্ছে, অন্যদিকে যাত্রীদেরকে কিন্তু একেবারে অন্য ফ্লাইটে মুম্বাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে এমনটা স্পষ্ট করা হয়েছে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে। গোটা বিষয়টি ইতিমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ তারা যেমন খতিয়ে দেখছে, যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছে বিমানবন্দরে তারা কেউ দেখছে। বিমানের যে যান্ত্রিক ত্রুটি হয়েছিল তার থেকে কিন্তু একেবারে মাঝ আকাশে হলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত, এমনটাও মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সেই বিমান মেরামতির কিন্তু কাজ চলছে। ধন্যবাদ।